জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যে অনলাইন ক্লাস শুরু হয়েছে সেখানে তোমাদের সবাইকে স্বাগতম। আমি নার্গিস সুলতানা, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ। আজকে চিরায়ত বলবিদ্যার লেকচার নাম্বার 8 এবং লেকচার নাম্বার 8-এ আমি তোমাদের দৃঢ় বস্তুর গতি এই অধ্যায়টির শুরু করব এবং এই অধ্যায়টি আমি দুইটা লেকচারে শেষ করব, লেকচার 8 এবং লেকচার 9-এ। আজকে দৃঢ় বস্তুর গতি 1 অর্থাৎ দৃঢ় বস্তুর গতির প্রথম লেকচার শুরু করব। আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে দৃঢ় বস্তুর স্বাধীনতার মাত্রা 6, সেটা ব্যাখ্যা করব। অভিলম্বিক রূপান্তর কাকে বলে, ঘূর্ণন রূপান্তর ম্যাট্রিক্স, অয়লার কোণ ব্যবহার করে রূপান্তর ম্যাট্রিক্সের রাশিমালা, বস্তুযুক্ত অক্ষ বরাবর কৌণিক বেগের উপাংশ, স্থান স্থির অক্ষ বরাবর কৌণিক বেগের উপাংশ। প্রথমে দৃঢ় বস্তু কি জিনিস? দৃঢ় বস্তু বলতে আমরা বুঝি কথাটা এমন বোঝা যেটা অনেক কঠিন, ভাঙা যায় না, এর সব কিছু নির্দিষ্ট এরকম মনে হয় যে দৃঢ় বস্তু, কিন্তু আসলে বাস্তবে দৃঢ় বস্তু কিন্তু ততটা দৃঢ় নয়। যে বস্তুর কণাগুলোর মধ্যকার পারস্পরিক আভ্যন্তরীণ দূরত্ব অপরিবর্তিত থাকে, গতির দরুন বস্তুর বিকৃতি বিবেচনায় নেওয়া হয় না, তাকে দৃঢ় বস্তু বলে। কিন্তু দেখা যায় যে দৃঢ় বস্তুতে পরমাণুর সময় সবসময় আপেক্ষিক গতি সম্পন্ন হয়, তবে দুটি কণার মধ্যে এই গতি সবসময় কোনো স্থির বিন্দুকে কেন্দ্র করে ঘটে, তাই গড় দূরত্ব সর্বদা একই থাকে। এখন দৃঢ় বস্তু যদি n সংখ্যক কণা নিয়ে গঠিত হয় তাহলে স্বাধীনতার মাত্রা হয় 3n। প্রচুর সংখ্যক অবরোধের কারণে, অবরোধ মানে বাহ্যিক বলের জন্য যে এদের মধ্যে অবরোধ বলের সৃষ্টি হয়, অবরোধের কারণে স্বাধীনতার মাত্রা 3n অপেক্ষা কম হয়। দৃঢ় বস্তুর স্বাধীনতার মাত্রা 6, এটা ব্যাখ্যা প্রায় আসে যে স্বাধীনতার মাত্রা 6 কিভাবে হবে। যেমন ধরো কোনো দৃঢ় বস্তুর উপরে একই সরল রেখা অবস্থিত যদি 3টা বিন্দু নেই, 1 2 3, তাহলে এই বিন্দু 3টার প্রত্যেকটিকে যদি তুমি অবস্থান বর্ণনা করতে যাও তাহলে তোমার 3 3 9টা স্বাধীনতার মাত্রা হবে। তার মানে বিন্দু 3টির প্রতিটি 3টি করে মোট স্বাধীনতার মাত্রা 9টি, অর্থাৎ 9টি স্বতন্ত্র স্থানাঙ্কের প্রয়োজন হয়। কিন্তু আমরা জানি দৃঢ় বস্তুর অবরোধের শর্ত হচ্ছে RIJ² সমান ধ্রুবক। তাহলে এই শর্ত অনুযায়ী এই 3টা কণার জন্য আমরা এরকম 3টা সমীকরণ পাবো, যেটা হলো R12² সমান x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার প্লাস z1 - z2 হোল স্কয়ার সমান ধ্রুবক। একইভাবে R23² জন্য একটা, R31² জন্য। তাহলে এক্ষেত্রে মোট স্বাধীনতার মাত্রা কত হবে? আমরা এই যে এই সমীকরণ থেকে যে এই ধ্রুবকগুলো যদি এই RIJ² মাইনাস ধ্রুবক ইকুয়াল টু 0 হয়, তাহলে এই সমীকরণে যদি মোট স্বাধীনতার মাত্রা হবে 9টা, যেহেতু 9টা ছিল তার স্বতন্ত্র স্থানাঙ্ক বিয়োগ এই যে 3টা সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা 3, অবরোধের সমীকরণ 3টা বিয়োগ করে তার মানে 6। তাহলে সুতরাং কি দৃঢ় বস্তুর স্বাধীনতার মাত্রা 6। এখন এছাড়া ধরি যে একটা দৃঢ় বস্তুর উপস্থিতি অন্য একটি বিন্দু P, তাহলে এই বিন্দুর জন্য আমাদের অবরোধের 3টা সমীকরণ থাকবে। এছাড়া এই 1 2 3 বিন্দু হতে P বিন্দুর দূরত্ব ধ্রুবক, সুতরাং 3টি স্থানাঙ্ক P এর জন্য অবরোধের সমীকরণ 3টি বাদ দিলে এর স্বাধীনতার মাত্রা হয় 0। অর্থাৎ 1 2 3 দূরত্বে অন্য কোনো কণার জন্য স্বাধীনতার মাত্রা বাড়বে না। অতএব দৃঢ় বস্তুর গতি বর্ণনার জন্য 6টি স্বাধীনতার মাত্রা দ্বারা প্রকাশ করা হয়। এছাড়াও আমরা জানি দৃঢ় বস্তুর যদি ঘূর্ণন গতিতে থাকে তাহলে দেখা যায় তার সরণের জন্য 3টা লাগে, সরণের অবস্থা বর্ণনার জন্য 3টা লাগে স্বাধীনতার মাত্রা, আর তার অবস্থানের জন্য 3টা, 6টা। কাজেই দৃঢ় বস্তুর স্বাধীনতার মাত্রা হচ্ছে 6। এরপর অভিলম্বিক রূপান্তর কি? আমরা এই অধ্যায়ে দৃঢ় বস্তুর গতির জন্য অয়লারের কোণগুলো পড়বো, এছাড়া আরো অন্য কৌণিক বেগের
উপাংশ পড়বো এবং অন্যান্য আরো জিনিস পড়বো, কিন্তু সেক্ষেত্রে আমরা যে ম্যাথমেটিক্যাল বর্ণনাগুলো করব সেগুলো বেশিরভাগই হলো ম্যাট্রিক্স ব্যবহার করে। আর অভিলম্বিক রূপান্তর কাকে বলে, এটা কিন্তু সংজ্ঞা হিসেবে আসে, যদি এক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা হতে অন্য কোনো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তরের ফলে কোনো ভেক্টরের মান অপরিবর্তিত থাকলে তাকে অভিলম্বিক রূপান্তর বলে। যদি একটা বস্তুর অবস্থান বা একটা কণার অবস্থান এক কার্টেসীয় স্থানাঙ্ক থেকে আরেক কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর করা হলো, ফলে কিন্তু যদি ভেক্টরের মান একই থাকে তাহলে যে রূপান্তর হয় সেটা হলো অভিলম্বিক রূপান্তর। যেহেতু উভয় স্থানাঙ্ক ব্যবস্থা কার্টেসীয় এবং রূপান্তরের ফলে ভেক্টরের মান অপরিবর্তিত থাকে, স্থির স্থানাঙ্ক ব্যবস্থা হতে দৃঢ় বস্তুর সাথে যুক্ত চলমান স্থানাঙ্ক ব্যবস্থার রূপান্তর অভিলম্বিক রূপান্তরের মাধ্যমে সম্পন্ন করা হয়। যেমন ধরো কোনো চলমান বস্তুর যদি আমরা গতি বর্ণনা করতে চাই, তাহলে কি সে তার গতি বর্ণনা করার জন্য আমাদের একটা নির্দিষ্ট প্রসঙ্গ কাঠামো লাগে, যার সাপেক্ষে তার গতিটা বর্ণনা করা হবে। কিন্তু যদি যে বস্তুটা চলমান তার সাথেও একটা গতি, তার অবস্থান বর্ণনার জন্য একটা চলমান বস্তুর সঙ্গে যুক্ত একটা স্থানাঙ্ক ব্যবস্থা থাকে। এখন এই ধরনের ব্যবস্থা অভিলম্বিক রূপান্তরের মাধ্যমে সম্পন্ন করা যায়। মনে করি কোন একটি ভেক্টরের কার্টেসীয় স্থানাঙ্ক x1, x2, x3, এই স্থানাঙ্ক তিনটি রূপান্তরিত হয়ে x1 প্রাইম, x2 প্রাইম, x3 প্রাইমে পরিণত হলো। তাহলে x1 প্রাইমকে কি লেখা যায়? a11 x1 প্লাস a12 x2 প্লাস a13 x3। x2 প্রাইম হলো a21 x1 প্লাস a22 x2 প্লাস a23 x3 এবং x3 প্রাইম সমান a31 x1 প্লাস a32 x2 প্লাস a33 x3 যদি aij সমান ai কে সমান ডেল্টা j কে শর্তটি মেনে চলে, তবে এই এক সমীকরণকে অভিলম্বিক রূপান্তর বলে। এরপর হলো আমরা অয়লার কোণ পড়ার পূর্বে যে আমরা ওইখানে ব্যবহার করব রূপান্তর ম্যাট্রিক্স, সেই রূপান্তর ম্যাট্রিক্সটা কিভাবে আসে সেই জিনিসটা আমরা এই অ্যানিমেশনের মাধ্যমে এখানে দেখব। এখানে এক স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আরেক স্থানাঙ্ক ব্যবস্থায় দেখো আমরা এখানে এক্স এ এবং ওয়াই এ, এটা হচ্ছে আদি প্রসঙ্গ কাঠামো বা এ অবস্থানে পি বিন্দুর অবস্থান হচ্ছে এক্স এ ওয়াই এ, এবং এটাকে আমরা ওপি ভেক্টর দিয়ে লিখবো এক্স এ ওয়াই এ, এটাকে ম্যাট্রিক্স দিয়ে ভাবে লিখতে পারি। এরপর যদি এটাকে আমরা থিটা কোণে এটাকে ঘুরাই, এক্স বি অবস্থানে যাবে, এটা যাবে ওয়াই বি অবস্থানে, তাহলে ও পি বি এটা কত হবে, এই ম্যাট্রিক্সটার মানটা কত হবে সেটাই বের করব। এখন দেখো এটা কিভাবে, এটা তোমাদের বইতেও আছে, তোমাদের মুকসুদ আলীর বইতেও আছে এই চিত্রটা। এখান থেকে আমরা এই ও এক্স বির উপর লম্ব টানলাম, এটা একটা ত্রিভুজ হলো, ত্রিভুজ ও বি সমান ও এ কস থিটা। এখন ও এটা হলো এক্স এ কস থিটা। আবার পি থেকে এই ও এক্স বির উপরে এরপর লম্ব টানলাম, এটাকে বর্ধিত করে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এখন এই কোণটা কিন্তু থিটা হবে। এখানে বিসি সমান সিডি, তাহলে ত্রিভুজ এডিপি আমরা কি পাই দেখো, এডি সমান এপি সাইন থিটা এবং এডি সমান এপি হলো ওয়াই এ সাইন থিটা, আর ওসি সমান ওবি প্লাস বিসি এবং এই ওসি হচ্ছে এক্স বি সমান এক্স এ কস থিটা প্লাস ওয়াই এ সাইন থিটা। তাহলে আমরা এক্স বির মানটা পেয়ে গেলাম। এই যে দেখো এক্স বি আর ওয়াই বি বের করতে হবে, তাহলে এক্স বি পেয়ে গেলাম। এবার আমরা ওয়াই বি বের করব। ওয়াই বিটা কিভাবে বের করব, পি থেকে এই ওয়াই বির উপর লম্ব টানবো, এটা 90 ডিগ্রি। আবার এই ওয়াই বি কে আমি যদি জি দিয়ে লিখি আর এটাকে ই দিয়ে লিখি, আবার ই বিন্দু থেকে এখানে লম্ব টানবো, তাহলে এখন দেখো ত্রিভুজ ই ও এফ, এখন ত্রিভুজ ই ও এফ এ এই কোণটা হবে থিটা, এই কোণটাও হবে থিটা। তাহলে ত্রিভুজ ও এফ ই তে ও এফ সমান ও ই কস থিটা বা ও এফ সমান ওয়াই এ কস থিটা।
এখন আবার ওয়াই ই থেকে এই পিজির উপর এইচ লম্ব টানলাম, তাহলে ই এফ সমান জি এইচ। এখন দেখো এই ত্রিভুজটায় ত্রিভুজ ইপিএইচ এ ই এইচ সমান ইপি সাইন থিটা, ই এইচ সমান ইপি সাইন থিটা। তাহলে এখন দেখো ফাইনালি আমাদের যেটা জানা দরকার হচ্ছে, আমরা বের করব ওয়াইবি। ওয়াইবি সমান কত হয়? ওয়াইবি সমান মাইনাস এক্স এ সাইন থিটা প্লাস ওয়াই এ কস থিটা। তাহলে এইটাই হলো আমরা ফাইনালি পেলাম। তাহলে এখন ম্যাট্রিক্স আকারে লিখলে এক্স বি ওয়াই বি কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা এক্স এ ওয়াই এ। এই যে এটাই হলো রূপান্তর ম্যাট্রিক্স, যেটাকে আমরা টি দিয়ে লিখব। ওপিবি সমান টি ওপি এ, এই টিটাই হলো রূপান্তর ম্যাট্রিক্স। আমরা এইরকম সমীকরণ ব্যবহার করব অয়লার কোনগুলো ডেফিনিশনের সময়। তাহলে cos থিটা sin থিটা এক্স বি ওয়াই বি হলে cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা এক্স এ ওয়াই এ। এরপরে হচ্ছে অয়লার কোণ। অয়লার কোণ কি জিনিস? অয়লার কোণ হচ্ছে একটি কার্টেসীয় স্থানাঙ্ক পদ্ধতিকে পরপর তিনটি ঘূর্ণনের মাধ্যমে অপর একটি কার্টেসীয় স্থানাঙ্ক পদ্ধতিতে রূপান্তর করলে পরপর ঘূর্ণনের কোণ তিনটিকে অয়লার কোণ বলে। অয়লার কোণ তিনটিকে ফাই থিটা ও সাই লিখে প্রকাশ করা হয়। দেখো এখানে দুই চিত্রে একটা এক্স ওয়াই জেড, এটা হচ্ছে একটি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। পরপর তিনটি ঘূর্ণনের মাধ্যমে আমরা পাবো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এবং এই তিনটি ঘূর্ণন হলো তিনটা কোণের মাধ্যমে, থিটা ফাই এবং সাইয়ের মাধ্যমে হবে। যেখানে হচ্ছে দেখো তিনটি কোণ, এই তিনটি কোণ দিয়ে থিটা ফাই থিটা সাই দিয়ে স্থান স্থির স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড হচ্ছে স্থান স্থির স্থানাঙ্ক হতে দৃঢ় বস্তুর সাথে সংযুক্ত চলমান স্থানাঙ্ক এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমের অবস্থান নির্দেশ করা যায়। দৃঢ় বস্তুর গতি আলোচনায় বস্তুযুক্ত চলমান স্থানাঙ্ক এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এবং স্থান স্থির স্থানাঙ্ক এক্স ওয়াই জেড বিবেচনায় নিতে হয়। জেড ও জেড প্রাইমের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এক্স এবং এই যে পাতরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে ফাই, আর এক্স অক্ষরেখা এবং পাতরেখার মধ্যকার কোণ হলো ফাই, এবং পাতরেখা এবং এক্স প্রাইম অক্ষরেখার এই এক্স প্রাইম এবং পাতরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে সাই। এখন এখানে আমরা একটা ভিডিও দেখব যে কিভাবে আমরা এই তিনটা কোণ পাবো তিনটা ঘূর্ণনের মাধ্যমে। যদি আমি ধরো এখানে এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো লেখা আছে, এটা যদি বস্তু হয়, আর এই এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো যদি হয় স্থান প্রসঙ্গ কাঠামো, তাহলে দেখো এখন কি আমি ভিডিওটা কি পাই। তিনটা ঘূর্ণনের মাধ্যমে এটা পাবো। দেখো প্রথমে জেড অক্ষের সাপেক্ষে ঘুরবে, তখন ঘুরলে আমরা পাবো এক্স ওয়ান ওয়াই ওয়ান অবস্থান এবং এক্স জিরো এবং এক্স ওয়ানের মধ্যবর্তী কোণ সাই, এটাও সাই কোণে ঘুরবে। এরপরে নেক্সট হলো এইটা স্থির থাকবে, তখন ওয়াই এবং জেড ঘুরবে। ওয়াই যাবে ওয়াই ওয়ান অবস্থানে যেটা থিটা কোণে, এটাও থিটা কোণে, আর এই যে ফাইনালি যাবে এটা হলো ফাই কোণে, এই পাশে যাবে ফাই কোণে। আবার দেখাই তোমাদেরকে, দেখো এই হলো সাই কোণ এক্স ডিরেকশনের মধ্যে। তারপরে নেক্সট হলো থিটা, এটা স্থির, এটা থিটা, এটা থিটা। তারপরে হচ্ছে জেড অক্ষের সাপেক্ষে আবার ঘূর্ণন হবে, এটা হলো ফাই আর এটা হলো ফাই।
এরপর অয়লার কোণ ব্যবহার করে রূপান্তর ম্যাট্রিক্সের রাশিমালা, যে তিনটা ঘূর্ণনের মাধ্যমে যে যেটা পাই সেটা কিভাবে আমরা রূপান্তর ম্যাট্রিক্সের সাহায্যে করব। এখন দেখো এই যে এখানে প্রথম ঘূর্ণনের বেলায় কি হবে। প্রথম ঘূর্ণনে স্পেস অক্ষরেখা সমূহ স্পেস জেড অক্ষের সাপেক্ষে, এই জেড অক্ষের সাপেক্ষে ফাই কোণে ঘোরানো হয়, ফলে ওয়াই জেড তলের নতুন অবস্থান হয় y1 z1। আমরা নেক্সট চিত্র দেখি পরের পৃষ্ঠায়। বস্তুযুক্ত জেড প্রাইম অক্ষ এই নতুন তলে অবস্থান করবে। ঘূর্ণনের ফলে নতুন x1 ও y1 অক্ষ বরাবর একক ভেক্টরগুলো i1 ও j1 xy z স্থানাঙ্ক x1 y1 z1 স্থানাঙ্ক রূপান্তর নিম্নের সমীকরণ দিয়ে দেখা যায়। আমরা আগে চিত্রটা দেখি। দেখো এই যে এক্সটা এক্স প্রাইম অবস্থানে গেল, জেড অক্ষের সাপেক্ষে এটা ঘুরছে, তাহলে এর একক ভেক্টর হবে i1 এক্স প্রাইমে। আবার ওয়াই থেকে দেখো ওয়াই প্রাইম অবস্থানে গেল এটা, কিন্তু এটা হলো জেড অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, কাজে এটা কেটা হবে, এর একক ভেক্টর কে হবে k1 ধরে নিব। আর এই ওয়াইটা হবে y1, এখানে একক ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। আর এক্সটা যাবে ফাই কোণে এক্স প্রাইম অবস্থানে, ওয়াইটা ফাই কোণে ওয়াই প্রাইম অবস্থানে, আর ঘূর্ণনটা হবে জেড অক্ষের সাপেক্ষে। তাহলে এখন দেখো সমীকরণ তিনটা আমরা i1 j1 k1 এইটাকে কিভাবে সমীকরণ দিয়ে লিখবো। যে একটু আগে আমি তোমাদেরকে যে রূপান্তর ম্যাট্রিক্স দেখিয়েছি ওইখানে আমরা এখানে i cos phi প্লাস j sin phi এই সমীকরণটাই ছিল, কিন্তু cos থিটা sin থিটা মাইনাস sin থিটা প্লাস cos থিটা, ঠিক ওই সমীকরণটা ওই ম্যাট্রিক্সটাই রূপান্তর ম্যাট্রিক্সটাই ব্যবহার করবো আমরা। i1 সমান i cos phi প্লাস j sin phi j1 minus I sin phi plus j cos phi k1 সমান k। বাই ওই সমীকরণটা যদি ম্যাট্রিক্স দিয়ে লিখি i1 j1 k1, আর এটা হবে রূপান্তর ম্যাট্রিক্স cos phi sin phi 0 minus sin phi cos phi 0 0 0 1 I j k। আর এই যে এটাকে আমরা d দিয়ে লিখব cos phi sin phi 0 minus sin phi cos phi 0 0 0 1। এই d রূপান্তর ম্যাট্রিক্স এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ নেক্সট আমরা যেটা পড়ব সেখানেও আমরা এই ম্যাট্রিক্সগুলো কিন্তু ব্যবহার করব। এরপরে দ্বিতীয় ঘূর্ণনের ক্ষেত্রে x1 অক্ষের সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোকে থিটা কোণে ঘোরানো হয়। তাহলে ঘোরানো হবে কি, এই যে x1 অবস্থানে যেটা থাকবে এইটার সাপেক্ষে, আমরা কিন্তু একটু আগে চিত্র দেখেছি, এইটার সাপেক্ষে ঘোরানো হবে, মানে এটা হবে ঘূর্ণন অক্ষ। তাহলে তখন আমার এটা পরিবর্তিত হবে না, হবে y1 যাবে y2 অবস্থানে আর z1 যাবে z2 অবস্থানে। তাহলে চিত্রটা বুঝলে তোমরা বুঝতে পারবে। থিটা কোণে ঘোরানো হয় যেন z1 অক্ষ বস্তুযুক্ত জেড প্রাইম অক্ষের সাপেক্ষে মিলে যায়, এটা জেড প্রাইম অক্ষ যেটা হলো বস্তুযুক্ত অক্ষ। এর ফলে x2 y2 তল x প্রাইম y প্রাইম তলের সাথে মিলে যাবে, তবে x2 y2 অক্ষ x প্রাইম ও y প্রাইম অক্ষের উপর উপরিপন্ন হবে না, মানে আপতিত হবে কিন্তু মিলে যাবে না। এক্ষেত্রে নতুন অক্ষ y2 z2 বরাবর একক ভেক্টর যথাক্রমে হবে j2 এবং k2। দেখো এই যে y1 থেকে y2 গেল, এই বরাবর প্রথমে ছিল i, তারপর হলো i1, দেখো i সমান এখানে যেহেতু x1 এর সাপেক্ষে কাজে i1 সমান হবে i2, আর j1 থেকে j2 তে গেল তার মানে i1 সমান i2, এটা ফিক্সড। আর j1 থেকে গেলে j2 তে, k1 থেকে যাবে k2 তে। তাহলে এখন আমরা সমীকরণ কি হবে, x1 y1 z1 স্থানাঙ্ক হতে x2 y2 z2 স্থানাঙ্কে রূপান্তর সমীকরণ হবে i2 সমান i1 j2 সমান i1 cos থিটা প্লাস k1 sin থিটা, k2 সমান মাইনাস j1 sin থিটা প্লাস k1 cos থিটা। এই যে দেখো এই যে সমীকরণগুলো এগুলো কিন্তু সেই যে রূপান্তর ম্যাট্রিক্সে দেখিয়েছিলাম আমি, cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা, j2 সমান i1 cos থিটা প্লাস k1 sin থিটা, k2 সমান মাইনাস j1 sin থিটা প্লাস k1 cos থিটা। তাহলে রূপান্তর ম্যাট্রিক্স কি হবে c। এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্ষেত্রে রূপান্তর ম্যাট্রিক্স হচ্ছে c। দেখো এখানে কিন্তু i2 তে শুধু প্রথম টার্মটা আছে, বাকি টার্ম লেখা যেটা 1 বাকিগুলো 0,
আর J1 J2 আছে, আই নাই, কাজে আই গুলো 0, আর এই J1 এর সাথে cos থিটা মাইনাস sin থিটা cos থিটা। এই রূপান্তরের ফলে x2 y2 তল বস্তুযুক্ত x প্রাইম y প্রাইম তলে পতিত হবে। এরপরে তৃতীয় ঘূর্ণন। তৃতীয় ঘূর্ণন কি হবে? তৃতীয় ঘূর্ণনের বেলায় এই Z2 যেটা হলো, Z প্রাইম যেটা হলো Z2 Z3 একই, এই Z3 বা Z প্রাইম বা Z2 অক্ষ এটা হবে হলো ঘূর্ণন অক্ষ। তাহলে ঘুরবে কে? x ঘুরবে আর y ঘুরবে। তাহলে x দেখো x3 হবে x2 থেকে x3 তে যাবে ফাই কোণে, আর y2 থেকে y3 তে যাবে ফাই কোণে। তাহলে দেখো প্রথমে কি ছিল? এটা হলো সাই কোণে। প্রথমে ছিল ফাই কোণ, তারপরে থিটা, তারপরে সাই। প্রথমটা যে অক্ষ ছিল ঘূর্ণন অক্ষ, সেখানে পরিবর্তিত হয়েছে x এবং y। দ্বিতীয় ক্ষেত্রে ঘূর্ণন অক্ষ ছিল x1 আর পরিবর্তিত হয়েছে y2 আর z2। আর তৃতীয় ক্ষেত্রে আবার এই ঘূর্ণন অক্ষ হবে z প্রাইম সমান z2 সমান z3। তাহলে যাবে x2 যাবে x3 অবস্থানে, যেটা হলো x প্রাইম, আর y2 যাবে y3 অবস্থানে, যেটা হবে y প্রাইম। এবং এখানে যদি একক ভেক্টরগুলি পরিবর্তিত হয়, x3 এর জন্য i3 সমান i প্রাইম, আর y3 এর জন্য এটা হবে j3, আর এই যে z অ্যাক্সিসের জন্য k প্রাইম সমান k2 সমান k3। তাহলে এখন দেখো এই ঘূর্ণনের ফলে প্রাপ্ত নতুন স্থানাঙ্ক গুচ্ছ হবে x3 y3 z3, সম্পূর্ণরূপে বস্তুযুক্ত স্থানাঙ্ক গুচ্ছ x প্রাইম y প্রাইম z প্রাইম তে পরিণত হয়। এক্ষেত্রে রূপান্তর সমীকরণ তাহলে কি হবে? k প্রাইম সমান k2, ওটা যেহেতু পরিবর্তিত হয় নাই, আর বাকি দুটো i প্রাইম সমান i2 cos psi প্লাস j2 sin psi, z প্রাইম সমান মাইনাস i2 sin psi প্লাস j2 cos psi। এই ইকুয়েশনগুলো কিন্তু একই রূপান্তর ম্যাট্রিক্স থেকে এসেছে। এবারে এই ক্ষেত্রে রূপান্তর ম্যাট্রিক্স কি হবে? ওই সমীকরণটা দিয়ে যদি লিখি cos psi sin psi 0 মাইনাস sin psi cos psi 0 0 0 1। সুতরাং স্থান স্থির স্থানাঙ্ক গুচ্ছ হতে পরপর তিনটি ঘূর্ণনের দ্বারা বস্তুযুক্ত স্থানাঙ্ক গুচ্ছতে রূপান্তরিত করা যায়। এর জন্য পূর্ণাঙ্গ রূপান্তর ম্যাট্রিক্স A হবে। তার মানে পূর্ণাঙ্গ রূপান্তর ম্যাট্রিক্স, এই যে ফাইনালি যেটা পেলাম সেটাকে আমরা A লিখবো, কিন্তু এটা কিভাবে লেখা যায়? i প্রাইম j প্রাইম k প্রাইম, এটা হলো ফাইনালি তিনবার ঘূর্ণনের পর এটা পাওয়া গেল, যেটা সমান হচ্ছে i3 j3 k3। সমান লেখা যায় যে B ম্যাট্রিক্সটা যদি i2 j2 k2 এর উপরে কাজ করে, তাহলে এই i3 j3 k3 পাওয়া যায়। সমান লেখা যায় B ম্যাট্রিক্সটা যদি C এবং B C এবং i1 j1 k1 এর উপর কাজ করে, তাহলে A ম্যাট্রিক্স পাওয়া যায়। সমান লেখা যায় সমান B C D যদি i j k ম্যাট্রিক্সের উপর কাজ করে, তাহলে এটাই হলো রূপান্তর ম্যাট্রিক্স। অতএব A সমান কি লেখা যায়? B C D। ফাইনালি আমরা A সমান লিখতে পারবো B C D। এখন দেখো কাজে স্থান স্থির স্থানাঙ্ক গুচ্ছ x y z হতে সরাসরি বস্তুযুক্ত স্থানাঙ্ক x প্রাইম y প্রাইম z প্রাইমে রূপান্তরের জন্য রূপান্তর ম্যাট্রিক্স A হবে ম্যাট্রিক্স B C D এর গুণফল। অতএব A সমান এই যে B C D তিনটে ম্যাট্রিক্সকে গুণ করব। এখন ম্যাট্রিক্সের গুণফলটা কিভাবে হবে দেখো, তৃতীয়টা ঠিক আছে, প্রথম দুইটা গুণ করব। এটা একটু খেয়াল করো, গুণটা কিভাবে করব। প্রথমে করব এই যে আড়াআড়ি দিয়ে এইভাবে। এখানে দেখো cos psi দিয়ে প্রথমে এই পুরা কলাম cos psi sin psi 0 দিয়ে 1 0 0 কে গুণ করব, এবং গুণটা কি হবে? cos psi into 1 প্লাস sin psi into 0 প্লাস 0 into 0, এটা হবে প্রথম টার্মটা। তারপরের টার্মটা হবে, দ্বিতীয়টা হবে মাইনাস এই লাইন সাথে এই লাইন গুণ, এবং গুণ করে যোগ মাইনাস sin psi into 1 প্লাস cos psi into 0 প্লাস 0 into 0। দেখো মাইনাস আছে, তার মানে cos psi শুধু প্রথম টার্মটা 1 যেহেতু গুণ করলে এটা cos psi হবে, বাকি টার্মটা কিন্তু 0। ঠিক একইভাবে দ্বিতীয়টা দিয়ে গুণ করলে প্রথম টার্মটা থাকে, বাকিটা 0।
সেকেন্ডটা কিভাবে আসবে? সেকেন্ডটা হচ্ছে এইটা দিয়ে এইটা গুণ করব, তাহলে cos psi ইন্টু 0, প্রথমটা 0 প্লাস sin psi cos থিটা, sin psi cos থিটা প্লাস থার্ড টাইম 0, জিরোর সঙ্গে এটা গুণ করলে 0 ইন্টু মাইনাস sin থিটা থাকবে না, কাজে দুইটা টার্ম থাকবে না, শুধু মাঝের টার্মটা থাকে এখানে। সেকেন্ড লাইন হচ্ছে মাইনাস sin psi ইন্টু 0 প্লাস cos psi cos থিটা গুণ প্লাস 0 ইন্টু sin থিটা, তার মানে এটা দিয়ে এটাকে গুণ করে এইখানে বসাবো সেকেন্ড টাইম, শুধু থাকে মাঝখানেটা cos থিটা, cos phi হবে না, cos থিটা হবে, cos psi হবে, এখানে ভুল আছে, এটা cos psi হবে। ঠিক একইভাবে এইটা দিয়ে আমরা থার্ড টাইম হলো এটা sin থিটা, দেখো এটা দিয়ে যদি এটা গুণ করো, লাস্টে শুধু এখানে 1 আছে, কাজে লাস্টে মাইনাস sin থিটা থাকবে। আবার একইভাবে এইটাকে গুণ করব সবগুলা দিয়ে, এভাবে এবং এভাবে, cos psi ইন্টু 0 প্লাস sin psi sin থিটা প্লাস 0 ইন্টু cos থিটা, থাকে শুধু মাঝের টাইমটা, কারণ প্রথমটা 0, লাস্টেরটাও 0, তাহলে sin psi sin থিটা থাকবে, sin psi sin থিটা, এটা কিন্তু phi হবে না, এটা হবে psi হবে, কিন্তু কারণ আমি এটা বই থেকে নিয়েছি তো বইতে হয়তো ভুল ছিল। লাস্টের টাইম থাকে শুধু cos থিটা, কেন cos থিটা থাকে? আমরা এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করলে 0 0, তার মানে দুইটা 0, শুধু লাস্টে 1 আছে, cos থিটা হবে। থার্ড টাইম আবার এটাকে গুণ করব এটা দিয়ে, এটা খেয়াল করো, আমি একটা লাইন বুঝাই। প্রথমে এখানে এইভাবে আর এখানে এইভাবে, এটা দিয়ে এটাকে একবার, এটা দিয়ে এই লাইন একবার, এটা দিয়ে এটা একবার, প্রথম যখন এটা দিয়ে এটা গুণ করব তখন এই লাইন, তারপরে দ্বিতীয়টা দিয়ে এটা গুণ করব সেকেন্ড লাইন, তৃতীয়টা দিয়ে এই লাইন করব থার্ড লাইন। ঠিক একইভাবে নেক্সটটা হবে, প্রথমটা দিয়ে মাঝের লাইন গুণ করব প্রথম লাইন, দ্বিতীয়টা দিয়ে এটা গুণ করব সেকেন্ড লাইন, এটা দিয়ে এটাকে গুণ করব থার্ড লাইন, একইভাবে ফাইনালটা। আমি একটা বোঝাই তোমাদেরকে, যেমন প্রথমটা cos psi cos phi, তারপরে এভাবে, তারপরে মাইনাস sin phi sin psi cos থিটা, মাইনাস cos থিটা sin phi sin psi, তারপরে থার্ড টাইম এটা দিয়ে গুণ হবে 0, এটা দিয়ে পুরো টার্মটা গুণ হবে, এটা দিয়ে sin psi sin থিটা, পরে আবার এটা দিয়ে পুরোটা গুণ হলো, হ্যাঁ এটা বসলো, কারণ লাস্টের টার্মটা 0, তারপর সেকেন্ডটা হচ্ছে এটা দিয়ে পুরোটা গুণ হবে, তাহলে মাইনাস sin psi cos phi, প্লাস তো প্লাসটা মাইনাস হবে cos থিটা cos phi cos psi sin phi, প্লাস এটা দিয়ে এটা গুণ করলে 0, আর লাস্টের টার্মটা হচ্ছে এইটা দিয়ে আমরা এটাকে গুণ করব, 0 ইন্টু cos phi 0 মাইনাস sin থিটা মাইনাস sin phi, তার মানে sin থিটা sin phi, আর লাস্টের টার্ম 0, কাজেই নিচের টার্ম এটা। ঠিক একইভাবে এই দুই লাইন হলো, এটা দিয়ে এটাকে গুণ করব, এটাকে দিয়ে এটাকে গুণ করব, দ্বিতীয় লাইন, থার্ড লাইন হচ্ছে এটাকে দিয়ে গুণ করব। গুণটা কিভাবে? প্রথম টার্ম এটা গুণ করে প্লাস দ্বিতীয়টা এটা গুণ প্লাস এটা থার্ড টাইম গুণ, বুঝতে পারছো তোমরা? এখন এটাকে যদি এ ইনভার্স করি, তার মানে জাস্ট ঘুরাই দিব, কি করলাম, কলামগুলা রোগুলা কলাম করে ফেলবো, উল্টাই দিব, ইনভার্স ম্যাট্রিক্স। এই যে এটা কিন্তু সাইন, এটা বোধহয় ফাই না সাই হবে, এখানে এই মাঝখানে যে অংশটা এখানে একটু ভুল আছে, বুঝছো, এটা সঠিক। ওকে ঠিক আছে, কিন্তু তোমাদেরকে এই তিনটা ম্যাট্রিক্স এবং এই যে ফাইনাল যে রেজাল্ট, এই যেটা এটা মনে রাখতে হবে, কারণ এরপরে আমি এগুলা বুঝাবো। এরপরে বস্তু যুক্ত অক্ষ বরাবর কৌণিক বেগের উপাংশ, মানে কৌণিক বেগ কাকে বলে? কৌণিক বেগ জানি v = ওমেগা r, ওমেগা এবং r হলো যেহেতু দূরত্ব, r কিন্তু পরিবর্তনশীল হবে, কাজে আমরা বস্তুযুক্ত অক্ষ মানে
যেহেতু অক্ষ দুই রকম, একটা হলো স্থান স্থির অক্ষ, একটা বস্তুযুক্ত অক্ষ। যেটা হলো স্থান স্থির অক্ষ হলো নির্দিষ্ট যে আমাদের প্রসঙ্গ কাঠামো, আর বস্তুযুক্ত অক্ষ হলো বস্তুর গতিকে বর্ণনা করার জন্য বস্তুর সাথে যুক্ত যে একটা অক্ষ। এখন ধরি যে কোনো একটি দৃঢ় বস্তুর তাৎক্ষণিক কৌণিক বেগ ওমেগা। এখানে বস্তুর সাথে যে প্রসঙ্গ কাঠামো তার অক্ষ বরাবর ওমেগা এর উপাংশ বের করব। এই বেগের জন্য অয়েলার কোণ ফাই থিটা সাই এর কাল নির্ভর বৃদ্ধি হার রয়েছে। ওমেগা ফাই এর মান বের করতে হলে আমাদের সম্পূর্ণ অর্থগোনাল এ সমান বিসিডি পরিবর্তন ম্যাট্রিক্স ব্যবহার করতে হবে। এবং আমরা যেহেতু একটা ওমেগা ফাই ধরবো, তাহলে ধরে নেবো ওমেগা ফাই এক্স আর ওয়াই সমান 0, কারণ ঘূর্ণন অক্ষ হচ্ছে ওমেগা জেড যদি হয়, সমান হবে ফাই ডট। তাহলে এইটাকে ম্যাট্রিক্স দিয়ে লিখলে ফাই এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এ 0 0 ফাই ডট। এই এ যে টোটাল অর্থগোনাল ম্যাট্রিক্স, এটাকে বা অভিলম্বিক ম্যাট্রিক্স, এটা দিয়ে আমরা এর উপর অপারেট করব। তাহলে এটার সমান কি হবে, এই যে ম্যাট্রিক্সটা একটু আগে আমরা এ সমান ম্যাট্রিক্স বললাম ইনটু এটা। তাই এটা গুণ করব কিভাবে, এটা দিয়ে এটাকে গুণ করে নেক্সট যেটা পাবো, এটা ফাই ডট ফাই ডট ফাই ডট সাইন ফাই ডট সাইন সাই সাইন থিটা ফাই ডট কস সাই কস সাইন থিটা ফাই ডট কস থিটা কস থিটা। কিভাবে পাইলাম একটু আগে কিন্তু আমি তোমাদেরকে শিখালাম, সেটা হলো এটা দিয়ে এই যে আড়াআড়ি করে লম্বালম্বি গুণ, আড়াআড়ি করে লম্বালম্বি গুণ, আড়াআড়ি করে লম্বালম্বি গুণ। যেহেতু দুইটা জিরো থাকে শুধু লাস্ট ফাইনাল টার্মটা ফাই ডট, তার মানে নিচের টার্মটার সঙ্গে ফাই ডট থাকবে শুধু। তাহলে এখন তাহলে ওমেগা এ ফাই এক্স প্রাইম কি হবে, ফাই ডট সাইন সাই সাইন থিটা, ওয়াই প্রাইম হবে ফাই ডট কস সাই সাইন থিটা, আর ফাই ডট জেড প্রাইম হবে কস থিটা। এখন বস্তুর সাথে জড়িত প্রসঙ্গ কাঠামোর থিটা ঘূর্ণনের জন্য পরিবর্তিত উপাংশগুলো পেতে হলে বিসি ম্যাট্রিক্সটি পুরাতন স্থানাঙ্কের উপর অপারেট করতে হবে। তার মানে আমরা কি এটা ব্যাক ক্যালকুলেশনের মধ্যে আছে, প্রথমে এর থেকে বিসিতে আসলাম। এখানে ওমেগা থিটা এক্স সমান থিটা ডট হবে, এবং যেহেতু থিটা ঘূর্ণনের দিক এক্স এর দিকে, কাজেই ওমেগা থিটা ওয়াই সমান ওমেগা থিটা জেড সমান হবে 0। তার মানে যেহেতু এক্স এর দিকে, বাকি দুইটা টার্ম 0। এর আগে যে আমরা অয়েলারের সমীকরণের সময় দেখেছিলাম ঠিক একইভাবে। তাহলে ফাইনাল ওমেগা থিটা এক্স প্রাইম থিটা ওয়াই প্রাইম জেড প্রাইম সমান বিসি থিটা ডট 0 0। তাহলে এই বি এবং সি ম্যাট্রিক্সটা লিখলাম। লিখার পর এখন দেখো, প্রথমে এই ম্যাট্রিক্সটা ঠিকই আছে, এইটার সঙ্গে এই ম্যাট্রিক্স গুণ, গুণ হলে যেহেতু 0 0 সব টার্ম চলে যাবে, শুধু গুণ এইভাবে গুণ করতে হবে, এই আর আর এইভাবে, এই আর আর এইভাবে, এই আর আর এইভাবে গুণ করলে তাহলে তিনটা টার্ম পাবো, যে ক্ষেত্রে শুধু থিটা ডটটাই থাকবে, বাকিগুলো 0 হবে। এখন এটার সঙ্গে গুণ করলে যদি এইভাবে এইভাবে আর আর লম্বালম্বি আর আর লম্বালম্বি গুণ করলে শুধু আমাদের থাকবে থিটা ডট কস সাই মাইনাস থিটা ডট সাইন সাই 0। তাহলে এখান থেকে ওমেগা থিটা এক্স থিটা ডট কস ফাই থিটা ওয়াই প্রাইম মাইনাস থিটা ডট সাইন ফাই এটা সমান 0। তাহলে এখন এই পরিবর্তিত ওমেগা সাই উপাংশের জন্য যেহেতু সাই গুণন জেড অক্ষের সাপেক্ষে, কাজেই জেড অক্ষের সাপেক্ষে হলে এক্স প্রাইম ওয়াই প্রাইম 0, তিনটা গুণনই আমরা এখানে বিবেচনা করব আগের ক্ষেত্রের মতো। তাহলে শুধু ওমেগা সাই জেড প্রাইম হবে সাই ডট। তার মানে এটা শুধু এটার উপরে বি ম্যাট্রিক্স অপারেট করবে। আর অয়েলারের কোণ থেকেই কিন্তু এখানে আসছি আমরা ওই রকম ভাবেই। তাহলে ওমেগা সাই এক্স প্রাইম বা এখানে বি ম্যাট্রিক্সটা লিখলে শুধু বি ম্যাট্রিক্সটা দিয়ে যদি গুণ করি, তাহলে ফাইনালি থাকবে 0 0 ফাই ডট। তাহলে ওমেগা সাই এক্স প্রাইম 0, সাই ওয়াই প্রাইম 0, আর সাই জেড প্রাইম হলো সাই ডট। এখন আবার আমরা ওমেগা সমান ওমেগা ফাই প্লাস ওমেগা থিটা প্লাস ওমেগা সাই, এখন যদি এই মান যে পাইলাম ওমেগা এক্স প্রাইম সমান ওমেগা ফাই এক্স প্রাইম থিটা এক্স প্রাইম সাই এক্স প্রাইম যোগ করলে ফাইনালি আমরা পাবো ওমেগা এক্স প্রাইম সমান ফাই ডট সাইন থিটা সাইন সাই প্লাস থিটা ডট কস সাই। একইভাবে ওমেগা ওয়াই প্রাইম পাবো ফাই ডট সাইন থিটা কস সাই, শুধু হলো ওয়াই প্রাইমগুলি যোগ করলে মাইনাস থিটা ডট সাইন সাই। ওমেগা জেড প্রাইম হলো ফাই ডট কস থিটা প্লাস সাই ডট। এই যে দেখো এ বি সি এই তিনটা সমীকরণটাই হচ্ছে বস্তুযুক্ত অক্ষের জন্য কৌণিক বেগের উপাংশ। ঠিক একইভাবে স্থির অক্ষ সাপেক্ষেও আমরা বের করতে পারি। স্থান স্থির অক্ষ সাপেক্ষে বের করতে গেলে
এই একই ফাই থিটা সাই, এবং এক্ষেত্রে হলো পুরাতন বা স্থির আমরা ডি থেকে শুরু করব, ওটা এ থেকে শুরু করে আমরা গিয়েছি কি বিতে, বি সি ডি, এখানে আবার ডি থেকে শুরু করব। তাহলে ডি যদি ধরি তাহলে প্রথমে ডি কি ছিল, জেড অ্যাক্সিসটা শুধু ছিল, বাকি দুটা হবে জিরো। ওমেগা এক্স প্রাইম ওমেগা ফাই ওয়াই প্রাইম সেটা কিন্তু জিরো, এটা থিটা না কিন্তু এটা জিরো, ভুল আসছে, এটা শুধু ফাই ডট। কাজেই এখন তাহলে এখানে যদি ডি টি ইনভার্স 0 0 ফাই ডট, তাহলে ডি ম্যাট্রিক্সটা ডি ইনভার্স ম্যাট্রিক্স, এটা উপরে ট্রান্সভার্স মানে ইনভার্স ম্যাট্রিক্স এখানে দিলাম, এটা ডি ম্যাট্রিক্স, এখানে টি দেওয়া, তারপর ট্রান্সভার্স করে নিয়ে 0 0 ফাই ডট। তো ফাইনালি আমরা পারবো ওমেগা ফাই এক্স 0, ওমেগা ফাই ওয়াই 0, আর জেড হলো ফাই ডট। ঠিক একইভাবে এখন থিটা গুণের জন্য পুরাতন স্থানাঙ্কের উপাংশগুলো পেতে হলে সিডি ম্যাট্রিক্সটিকে নতুন স্থানাঙ্কের উপর অপারেট করতে হবে। যেহেতু থিটা গুণনের দিক এক্স অক্ষের দিকে, কাজে জেড আর ওয়াই প্রাইম এটা হবে জিরো, শুধু থিটা হবে থিটা ডট। তাহলে এখন তাহলে এটা সিডির উপর অপারেট করবে, সিডির উপর অপারেট করলে আমরা ফাইনালি পাবো ওমেগা থিটা এক্স সমান থিটা ডট কস ফাই, ওমেগা থিটা ওয়াই সমান থিটা ডট সাইন ফাই, থিটা জেড হলো জিরো। এখন সাই ঘূর্ণনের জন্য পুরাতন স্থানাঙ্কের উপাংশ পেতে হলে এ ট্রান্সভার্স বা বিসিডির উপর ম্যাট্রিক্সকে নতুন স্থানাঙ্কের উপর অপারেট করতে হবে। তাহলে এখন সাই গুণনের জন্য জেড অক্ষের দিকে যেহেতু সাই, কাজে বাকি এক্স এবং ওয়াই হবে জিরো। তাহলে এ ম্যাট্রিক্সের উপর শুধু 0 0 সাই ডট। এখন এটা বসে ক্যালকুলেশন করলে সাই পাওয়া গেল কি, সাই এক্স ওয়াই জেড পেলাম এটা ম্যাট্রিক্স থেকে। নেক্সট হলো এখন হলো আবার ওমেগা এক্স সমান ওমেগা ফাই এক্স প্লাস থিটা এক্স সাই এক্স। এখন এই মানগুলি বসাই দিলে আমরা ফাইনালি যে সমীকরণ পাবো, থিটা ডট কস ফাই প্লাস সাই ডট সাইন থিটা কস ফাই, ওমেগা ওয়াই ইজ ইকুয়াল টু থিটা ডট সাইন সাই ফাই মাইনাস সাই ডট সাইন থিটা কস ফাই, ওমেগা জেড ফাই ডট প্লাস সাই ডট কস থিটা। এই সমীকরণগুলি স্থান স্থির অক্ষ বরাবর কৌণিক বেগের উপাংশের সমীকরণ। প্রিয় ছাত্রীরা, আজকে এই পর্যন্তই তোমাদেরকে পড়াবো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।